দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা সাময়িক স্থগিত। ইউক্রেনের 2 বন্দরে রুশ হামলা, তুরস্কের 3 জাহাজ ক্ষতিগ্রস্ত। আপাতত কম্বোডিয়ার সঙ্গে সংঘর্ষ বিরতি হয়নি, যুদ্ধ চলবে, স্পষ্ট জানালেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ডকাস্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্তর্জাতিক ভূরাজনীতির অন্যতম স্পর্শকাতর এলাকা দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলার ঘটনা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, যা ওই অঞ্চলের সাধারণ মানুষের জন্য সামান্য হলেও স্বস্তির বার্তা নিয়ে এসেছে। দীর্ঘদিনের সংঘাত এবং সীমান্তে চলমান উত্তেজনার মধ্যে এই হঠাৎ বিরতি কেন বা কতদিনের জন্য তা নিয়ে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে নানামুখী আলোচনা শুরু হয়েছে, কারণ আমরা দেখেছি বিগত কয়েক সপ্তাহ ধরে সেখানে কী ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছিল এবং কিভাবে সাধারণ মানুষ তাদের ভিটেমাটি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছিল। এই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই সীমান্ত এলাকার গ্রামগুলোতে এক ধীমে গতির স্বাভাবিকতা ফেরার চেষ্টা লক্ষ্য করা যাচ্ছে, যদিও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া স্মৃতি আর আতঙ্ক এখনও স্থানীয়দের মনে দগদগে ক্ষতের মতো জেগে আছে। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী এবং বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে বারবার আহ্বান জানানো হচ্ছিল যেন বেসামরিক নাগরিকদের জানমালের ক্ষতি কমাতে এবং জরুরি মানবিক সহায়তা পৌঁছে দিতে অন্তত কিছু সময়ের জন্য হলেও অস্ত্র সংবরণ করা হয়। আর মনে করা হচ্ছে সেই কূটনৈতিক চাপের মুখেই হয়তো এই সাময়িক সিদ্ধান্তের পথে হেঁটেছে সংশ্লিষ্ট পক্ষগুলো। তবে এই বিরতিকে স্থায়ী শান্তির কোনো ইঙ্গিত হিসেবে এখনই মেনে নিতে নারাজ সমর বিশেষজ্ঞরা, কারণ লেবানন সীমান্তের ভূপ্রকৃতি এবং রাজনৈতিক সমীকরণ এতটাই জটিল যে কোনো মুহূর্তেই বারুদের গন্ধে আবারও ভারী হয়ে উঠতে পারে বাতাস। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে যে হামলার এই বিরতিতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকর্মীরা প্রবেশ করতে শুরু করেছেন এবং তারা চেষ্টা করছেন আটকে পড়া মানুষদের উদ্ধার করতে বা ধ্বংসস্তূপ সরিয়ে চলাচলের রাস্তাগুলো সচল করতে। কিন্তু এই কাজগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কারণ অবিস্ফোরিত গোলা বা মাইন থাকার আশঙ্কা প্রবল। অন্যদিকে এই বিরতির সুযোগে উভয় পক্ষই নিজেদের সামরিক কৌশল বা লজিস্টিক্স গুছিয়ে নিচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে, কারণ ইতিহাসের দিকে তাকালে দেখা যায় অনেক সময় যুদ্ধবিরতিকে ব্যবহার করা হয় নতুন করে শক্তি সঞ্চয়ের সুযোগ হিসেবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর এখন ইসরায়েল এবং লেবানন সীমান্তের এই পরিস্থিতির দিকে নিবদ্ধ রয়েছে, কারণ এই অঞ্চলের স্থিতিশীলতার সাথে মধ্যপ্রাচ্যের সামগ্রিক শান্তি প্রক্রিয়ার একটি গভীর যোগসূত্র রয়েছে। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে যুদ্ধের ভয়াবহতা কতটা নির্মম হতে পারে, তাই এই সাময়িক বিরতি শেষ পর্যন্ত স্থায়ী কোনো সমাধানে রূপ নেবে নাকি এটি ঝড়ের আগের নীরবতা, সেটাই এখন দেখার বিষয়। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধবিরতি কি দীর্ঘস্থায়ী হবে নাকি আবারও সংঘাত ফিরে আসবে? কমেন্ট করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে পরবর্তী আপডেট মিস না করেন। ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধের প্রেক্ষাপটে এক নতুন এবং উদ্বেগজনক খবর সামনে এসেছে, যেখানে ইউক্রেনের 2টি গুরুত্বপূর্ণ বন্দরে রাশিয়ার হামলায় তুরস্কের 3টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনা কৃষ্ণ সাগরের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক শস্য পরিবহন চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কার জন্ম দিয়েছে। তুরস্ক, যারা কিনা এই সংঘাতের শুরু থেকেই একটি মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করার চেষ্টা করে আসছে এবং ন্যাটো সদস্য হওয়া সত্ত্বেও রাশিয়ার সাথে একটি ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলছে, তাদের জাহাজে এই আঘাত নিঃসন্দেহে আঙ্কারা এবং মস্কোর দ্বিপাক্ষিক সম্পর্কের উপর একটি বড় ধরনের চাপ সৃষ্টি করবে। ইউক্রেনের বন্দরগুলোতে সাধারণত বিশ্বের বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজ খাদ্যশস্য এবং অন্যান্য পণ্য পরিবহনের জন্য নোঙর করে থাকে, আর যুদ্ধের মধ্যেও যাতে এই বাণিজ্যিক কার্যক্রম নিরাপদ থাকে সেজন্য আন্তর্জাতিক মহলের নানা প্রচেষ্টা ছিল। কিন্তু এই হামলার ফলে শিপিং কোম্পানিগুলো এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলো কৃষ্ণসাগরে জাহাজ পাঠাতে নতুন করে ভাবতে বাধ্য হবে, যা বিশ্ববাজারে পণ্যের দাম এবং সরবরাহ ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর নাবিকদের নিরাপত্তা এবং জাহাজের ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। তবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনও কোনো কঠোর প্রতিক্রিয়া বা পাল্টা পদক্ষেপের ঘোষণা আসেনি, যা ইঙ্গিত দেয় যে তারা পরিস্থিতিটি অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং উত্তেজনার পারদ এখনই চড়াতে চাইছে না। অন্যদিকে রাশিয়া দাবি করেছে যে তারা মূলত সামরিক স্থাপনা এবং অস্ত্রাগার লক্ষ্য করেই হামলা চালিয়েছিল, কিন্তু যুদ্ধের ময়দানে কোলাটেরাল ড্যামেজ হিসেবে বাণিজ্যিক জাহাজের ক্ষতি হওয়াটা অস্বাভাবিক নয় বলে অনেক সামরিক বিশ্লেষক মনে করেন, যদিও আন্তর্জাতিক মেরিটাইম আইন অনুযায়ী বাণিজ্যিক জাহাজে হামলা চালানো সম্পূর্ণ নিষিদ্ধ। এই ঘটনার পর ইউক্রেন আবারও বিশ্ব নেতাদের কাছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে, যাতে করে বন্দর এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো রক্ষা করা সম্ভব হয়।
এই ঘটনাটি এমন এক সময় ঘটল যখন বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ রয়েছে, কারণ ইউক্রেন বিশ্বের অন্যতম প্রধান শস্য রপ্তানিকারক দেশ এবং তাদের বন্দরগুলো অচল হয়ে পড়লে আফ্রিকা ও এশিয়ার অনেক দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে। আপনারা যারা গ্লোবাল ইকোনমি বা জিওপলিটিক্স নিয়ে খোঁজখবর রাখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ঘটনাটি কতটা সুদূর প্রসারী প্রভাব ফেলতে পারে। আপনাদের কি মনে হয়, তুরস্ক এই ঘটনার পর রাশিয়ার বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেবে, নাকি কূটনৈতিক আলোচনার মাধ্যমেই বিষয়টির সমাধান খুঁজবে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার চিন্তা শেয়ার করুন আমাদের সাথে। এশিয়ার রাজনীতিতে আবারও উত্তেজনার পারদ চড়ছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্ত পরিস্থিতি নিয়ে, যেখানে থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী অত্যন্ত স্পষ্ট এবং দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন যে আপাতত কম্বোডিয়ার সঙ্গে কোনো ধরনের সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতি চুক্তি হয়নি এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন হলে যুদ্ধ বা প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন প্রতিবেশী এই দুই দেশের সীমান্তে দীর্ঘদিনের অমীমাংসিত ভূখণ্ড এবং ঐতিহাসিক মন্দিরের মালিকানা নিয়ে মাঝে মাঝেই উত্তেজনা দেখা দেয়। আর প্রধানমন্ত্রীর এই কঠোর বার্তা প্রমাণ করে যে কূটনৈতিক আলোচনার এবিলে সমাধানের পথ খোঁজা হলেও সামরিক প্রস্তুতিতে কোনো ঢিলেমি দিতে নারাজ ব্যাংকক। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত বিরোধের ইতিহাস বেশ পুরনো, বিশেষ করে পাহাড়ি জঙ্গল ঘেরা সীমান্ত এলাকাগুলোতে প্রায়শই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে থাকে, যার ফলে সীমান্তবর্তী গ্রামগুলোর সাধারণ মানুষকে বারবার ঘরবাড়ি ছেড়ে পালাতে হয় এবং চাষাবাদ বা স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর আন্তর্জাতিক মহল এবং আসিয়ানভুক্ত দেশগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে, কারণ দক্ষিণ পূর্ব এশিয়ার এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা অর্থনৈতিক উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। বিশ্লেষকরা মনে করছেন থাইল্যান্ডের অভ্যন্তরীণ রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এমন কড়া অবস্থান গ্রহণ করার পেছনে হয়তো জাতীয়তাবাদী চেতনাকে উস্কে দিয়ে রাজনৈতিক সমর্থন আদায়ের একটি কৌশল থাকতে পারে, অথবা আসলেই সীমান্তে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে কম্বোডিয়াও তাদের অবস্থানে অনড় রয়েছে এবং তারাও সীমান্তে সৈন্য সমাবেশ বৃদ্ধি করেছে বলে বিভিন্ন গোয়েন্দা সূত্রে খবর পাওয়া যাচ্ছে, যা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাকে বাড়িয়ে তুলছে। দুই দেশের সামরিক বাহিনী এখন হাই অ্যালার্টে রয়েছে এবং সীমান্তে ভারী অস্ত্রশস্ত্র মোতায়েন করা হচ্ছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক তৈরি করেছে। মানবিক দৃষ্টিকোণ থেকে দেখলে এই ধরনের সংঘাতের সবচেয়ে বড় শিকার হয় সাধারণ মানুষ, যাদের দৈনন্দিন রুজিরুটি এবং নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ে। আমরা আশা করব দুই দেশের নীতি নির্ধারকরা শেষ পর্যন্ত যুদ্ধের দামামা থামিয়ে আলোচনার টেবিলেই একটি সম্মানজনক সমাধান খুঁজে বের করবেন, কারণ যুদ্ধ কখনোই কোনো সমস্যার স্থায়ী সমাধান আনতে পারে না, বরং তা কেবল ধ্বংসই ডেকে আনে। এই পুরো বিষয়টি নিয়ে আমরা সার্বক্ষণিক নজর রাখছি এবং যে কোনো ব্রেকিং নিউজ আসার সাথে সাথেই আপনাদের জানিয়ে দেব। আজকের এই বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।